আমার শ্বশুর আমাকে দেখা মাত্রই দুধ পান করার জেদ করতেন। আমারও খুব ইচ্ছে ছিল যে আমি আমার শ্বশুরকে দুধ পান করাই। একদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না, তাই আমি রাতে জালিদার নাইটি পরে আমার স্বামীর স্থিতিতে তরপাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, আমার নাম পূজা, আর আমার স্বামীর নাম অবিনাশ। তবে সবাই তাকে ভালোবেসে অমিত বলে ডাকে। আমার চণ্ডীগড়ের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প আপনাদেরকে বলতে চাচ্ছি, যা শুনলে তোমাদেরও হুঁশ উড়ে যাবে। আমার বিয়ে হয়েছিল মাত্র 5 দিনই হয়েছে। আমার শ্বশুর আমাকে ডেকে ডাকলেন। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার শ্বশুরই থাকতেন। আমার স্বামী বিয়ের রাতেই আমাকে বিশেষভাবে বলেছিলেন যে আমার বাবা খুবই রাগী, তার কোনো কথাতেই কখনো না বলবে না, নইলে তিনি রেগে পাগল হয়ে যান। আর আমি 3 দিন ধরে এটাই দেখছিলাম। যখনই তিনি আমার স্বামী অমিতকে একবার ডাকতেন, অমিতের মুখের রং উড়ে যেত। তার মনে হতো যেন ভয়ে কাঁপছে, আর তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যেত। আমার স্বামীর এই দুষ্টুমি দেখে আমার মনে শ্বশুরের প্রতি খুব সম্মান জন্মেছিল। রাগের মধ্যেও তিনি সত্যিই ভয়ঙ্কর ছিলেন। চতুর্থ দিনের সকালে অমিত আমাকে বললেন, আজ আমরা বাইরে ঘুরতে যাব। আর আমি খুব খুশিও হয়েছিলাম। কিন্তু ঠিক তখনই আমার শ্বশুর অমিতকে ডাকলেন। তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে আমি আমার শ্বশুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তিনি বলছিলেন, 3 দিন বিয়ের হয়েই যে কেটে গেছে, তুমি কি বোঝো তুমি ফ্যাক্টরিতে না থাকায় কত ক্ষতি হতে পারে? আর আজ আবার তুমি ছুটি নিয়ে বসে আসছো এখনই? ফ্যাক্টরিতে যাও, শ্রমিকদের মাথার উপরে দাঁড়াও যাতে তারা ঠিকমতো কাজ করে। তোমার বিয়ে আমি এই জন্য করাইনি যে তুমি ঘরে বসে তোমার বউয়ের সঙ্গে সময় কাটাও। আর তোমার বউকেও বলো যে সে রান্নাঘরের দায়িত্ব সামলাক। এখানে আর কোনো মহিলা নেই যে তার নকরা সহ্য করবে। কি এই কথা শুনে আমার খুবই রাগ হয়েছিল। বিয়ের মাত্র 3 দিনই হয়েছে, আর আমিই তো নাস্তা বানিয়ে দিয়েছিলাম। তবু আমার শ্বশুর আমায় রান্নাঘরের অনেক খুঁত ধরছিলেন। কিন্তু অমিত আমাকে ভালোবাসা দিয়ে বোঝালেন, বাবার কথায় মন খারাপ করো না। 4 দিন ধরে আমি এই ভেবেওছিলাম যে শ্বশুরের মেজাজ এমন কেন, কিন্তু আজ তিনি যে হইচই করলেন আমি তো ভয়ে কেঁপে গেলাম। অমিত যখন ঘরে ফিরলেন তার মুখ শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, মাপ চাই, আমাকে যেতে হবে গো। আমি বললাম, কোনো ব্যাপার না, কাজ আগে, বাইরে তো আমরা পরেও যেতে পারবো গো। আমি কোনো আপত্তি করিনি। অমিত ফ্যাক্টরিতে চলে গেলেন। আমি রান্নাঘরে গিয়ে অনিচ্ছায় বাসন ধোয়া শুরু করলাম। বিয়ের চতুর্থ দিনেই আমাকে খাবার বানাতে হলো, আর বাড়ির সব কাজও আমাকেই করতে হলো। আমার শ্বশুর নিজে নিজেই ঝাড়ু দিয়েছিলেন, আর বলছিলেন যখন বউ এসেছে তখন সেই পরিষ্কার করবে। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম। ক্লান্ত হয়ে যখন নিজের ঘরে বিশ্রাম করতে যাচ্ছিলাম, তখন শ্বশুর আমাকে ডাকলেন। তিনি নিজের ঘরে বসেছিলেন। আমি মাথায় ভালোভাবে ওড়না দিয়ে গেলাম, কিন্তু ওড়নাটা রেশমি ছিল। তাই ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম, জি পাপাজি, কিছু লাগবে? তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখলেন। তারপর খুব অদ্ভুত ভঙ্গিতে শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বললেন, দুধ, দুধ পান করব। খুব, এটা শুনে আমার প্রথমে ওনার কথা মনে পড়ল, কারণ আমার বুক থেকে ওড়না সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি ওড়না ঠিক করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার শ্বশুরের এই আচরণ আমার কাছে অদ্ভুত লাগলো। শ্বশুর তো বাবার মতো হয়, আর বাবা কখনো মেয়েদের এভাবে মাথা থেকে পা পর্যন্ত দেখে না। আমি তৎক্ষণাৎ রান্নাঘরে গেলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাচ্ছিল। আমার খুব অস্বস্তি লাগছিল। আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস ভরে ওড়না ভালোভাবে জড়িয়ে শ্বশুরের ঘরে গেলাম। সাইড টেবিলে দুধের গ্লাস রেখে দিলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শ্বশুর বললেন, একটু আমার কাছে বসো, গল্প করি। এখন তো বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই। আমি অনেক দিন ধরে একা ছিলাম। একা বসে বসে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। তার ঘরে শুধু একটাই বিছানা আর আলমারি ছিল। বসার জন্য আলাদা কোনো চেয়ারও ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে বিছানার কিনারায় বসতে হলো। তিনি এলোমেলো কথা বলতে লাগলেন, কিন্তু যেই তিনি দুধের গ্লাসে মুখ দিলেন তৎক্ষণাৎ সেটা সরিয়ে বললেন, এত ঠান্ডা দুধ আমি খেতে পারবো না। আমার তো গরম দুধকে পছন্দ। এই বলে তার চোখ আমার মুখ থেকে শুরু করে আমার পুরো শরীরে ঘুরতে লাগলো। তার চোখে এমন কিছু ছিল যে আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমার হাতে ঘাম হতে লাগলো, মুখে ঘামের ফোঁটা স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, যাও এটা গরম করে নিয়ে এসো। আমি দুধের গ্লাস নিয়ে উঠে দাঁড়ালাম। 3 দিন ধরে আমার শ্বশুর খুব রেগে কথা বলছিলেন যখন অমিত বাড়িতে থাকতেন, কিন্তু আজ তার সুর খুবই নরম ছিল বলে মনে হচ্ছিল।
না, যে এই সেই শ্বশুর যিনি ৩ দিন ধরে অমিতকে চিৎকার করে ডাকছিলেন আর রেগে রেগে কথা বলছিলেন। আমি দুধ পাত্রে ঢেলে একটু গরম করে আবার গ্লাসে ঢেলে তার কাছে নিয়ে গেলাম। গ্লাস এগিয়ে দেওয়ার সময় তিনি গ্লাসের সঙ্গে আমার হাতও ধরে ফেললেন। আমার যেন পুরো শরীরে কারেন্ট বয়ে গেল। আমি ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম। তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি ঘর থেকে বেরিয়েই যাচ্ছিলাম। তিনি বললেন, "আরে কোথায় যাচ্ছ? এখানে বসো। আমার সঙ্গে গল্প করো।" আর এই একাকিত্বের সাপ এখন আমাকে আরো বেশি কামড়াচ্ছে। এই বলে তিনি একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললেন। আমার আরো বেশি অস্বস্তি হচ্ছিল। তার কথা শুনে আমার অদ্ভুত লাগছিল। তারপর তিনি বললেন, "বিয়ের পরের দিন তুমি যে কালো রঙের ফ্যাশনেবল পোশাক পরেছিলে, তাতে খুব সুন্দর লাগছিল। আজ সন্ধ্যায় ওটাই পরো।" এটা শুনেও আমার খারাপ লাগলো। এই অনুরোধ তো অমিতের আমার কাছে করা উচিত ছিল, শ্বশুরের নয়। এরপর থেকে আমার শ্বশুরের আচরণ আমার কাছে অস্বস্তিকর হয়ে উঠল। অমিত যখনই অফিসে যেতেন তিনি আমাকে তার ঘরে ডাকতেন। অদ্ভুত দৃষ্টিতে দেখতেন। বারবার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বলতেন, "আমি দুধ পান করব, গরম দুধ দাও।" আমি দুধ দিয়ে চলে যেতে চাইলে তিনি আমার হাত ধরতেন আর বলতেন, "আমার কাছে বসো, গল্প করো।" আমি কি গল্প করব? আমি কাজের অজুহাতে বেরিয়ে যেতাম। বলতাম খাবার বানাতে হবে, বাসন ধুতে হবে। আসলে আমার এসব ভালো লাগছিল না। আমার মন অস্থির হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম অমিতের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু কিভাবে বলবো? তিনি তো বাবার সামনে একটা কথাও বলতেন না। শুধু মাথা নিচু করে, "কি জি পাপা, জি পাপা" বলতেন। একদিন আমি রান্নাঘরের কাজ করছিলাম। হঠাৎ শ্বশুর এসে আমাকে পেছন থেকে ধরে ফেললেন। আমাকে টেবিলের সঙ্গে ঠেলে দিলেন এবং যা করলেন তাতে আমি আমার সম্মান বাঁচিয়ে নিজের ঘরে চলে গেলাম। ঘরের দরজা বন্ধ করে দিলাম। খিল লাগিয়ে দিলাম, বিছানায় বসে পড়লাম। অস্থিরতা আমার উপরে ভর করেছিল। আমার পুরো শরীর ভয়ে কাঁপছিল। আমি ভাবতেও পারিনি যে আমার শ্বশুর আমার সঙ্গে এমন কিছু করতে পারেন। আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আমি ঠিক করলাম অমিতের সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আমি সারাদিন কোনো কাজ করিনি, নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। শ্বশুর বারবার দরজায় টোকা দিচ্ছিলেন, বলছিলেন তিনি ক্ষুধার্ত। আমি তাকে খাবার দিই, কিন্তু আমি কিছুই দিইনি। আমার জায়গায় যে কেউ থাকতো সেই এমন করতো। রাতে দরজায় জোরে টোকা পড়ল। অমিত ছিলেন। তিনি বললেন, "রবিনা, দরজা খোলো।" এটা কি অসভ্যতা! কেন সকাল থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? অমিতের গলা শুনে আমি দরজা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবা ছেলে দুজনেই আমাকে রাগের দৃষ্টিতে দেখছিলেন। বললেন, "তোমার একটুও লজ্জা নেই? আমার বাবা সকাল থেকে না খেয়ে আছেন আর তুমি তাকে রুটিও দাওনি? তার ডায়াবেটিস আছে, তার শরীরে খারাপ হলে এর দায় কে নেবে?" আমি বললাম, "আমি তার দায়িত্ব নিতে পারবো না। ভালো হয় আপনি অন্য ব্যবস্থা করুন।" কি আমার এই কথায় অমিত রেগে গেলেন। বললেন, "এটা কি ধরনের অসভ্যতা?" পেছন থেকে শ্বশুর বললেন, "দেখেছো, এখনো ৭ দিন হয়নি আর এর রং দেখাতে শুরু করেছে। আমি আগেই জানতাম এই মেয়েরা বিয়ের পর এমনই করে। আলাদা হওয়ার স্বপ্ন আগেই দেখে ফেলে।" আমার স্বামী বললেন, "আজ তুমি এ কথা বললে পূজা? আর একবার বললে তালাকের কাগজ হাতে দেব আমি তোমাকে। ত্যাগ করব।" কি? এটা শুনে আমার মুখের রং উড়ে গেল। আমার বাবার ৭ মেয়ে, তিনি গরিব মানুষ। অনেক কষ্টে দেনমোহর জোগাড় করে একে একে মেয়েদের বিয়ে দিচ্ছিলেন। আমার মা আমাকে বিদায়ের সময় বলেছিলেন, "কখনো ঝগড়া করে বাড়ি ফিরে আসিস না। স্বামী আর শ্বশুরের সব কথা মানিস। নিজের সংসার গড়ার চেষ্টা করিস।" কিন্তু আমার শ্বশুর যা চাইছিলেন তা আমি করতে পারতাম না। তার আচরণ, তার অকারণে অপমান দিন দিন বাড়ছিল। তখন অমিত এত রেগেছিলেন যে আমি যদি তাকে কিছু বলতাম, তিনি আমাকেই মিথ্যাবাদী বলতেন। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ বিছানায় বসে পড়লাম। আমার শ্বশুর বললেন, "অমিত, এটাকে শেষবারে বোঝাও, এর মাথা ঠিক করো, নইলে আমি এর মায়ের সঙ্গে কথা বলবো। এর বাবাকে বলবো তোমার মেয়েকে সামলাও।" এই বলে তিনি রেগে চলে গেলেন। আমি শ্বশুরের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। অমিত বললেন, "তোমার কি সমস্যা? তোমার মাথায় কি ১০ জনের দায়িত্ব আছে যে তুমি সামলাতে পারছো না? আমার তো একটাই বাবা, মা নেই, ভাই বোন নেই। এমন সংসার পেলে মেয়েরা তো চায় যেখানে কোনো দায়িত্ব নেই।" আমি বললাম, "কাশ আমার শাশুড়ি দেবর থাকতো, তাহলে আমি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তা হতো না।" আমার কথায় তিনি রেগে আমাকে দেখতে লাগলেন। বললেন, "কি সমস্যা তৈরি করেছেন আমার বাবা? তোমার মাথায় শুধু দুবেলা রুটি দেওয়ার দায়িত্ব। তাও তোমার কাছে ভারী মনে হচ্ছে? দেখো, বাড়িতে ঝগড়া ফ্যাসাদ করা হয় না।
আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসি, এসব দেখতে পারি না। আমার শান্তি চাই, আমি শান্তির জন্যই বিয়ে করেছি, ঝগড়া দেখবার জন্য নয়। আমি বললাম, অমিত, তাহলে তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে অমিত আমার মুখে একটা জোরে থাপ্পড় মারলেন। বললেন, লজ্জা করে না এমন কথা বলতে? আমার বাবার বয়স হয়েছে, বিয়ে হয়। আমার বাবার দুবেলা রুটিও তোমার কাছে এত ভারী হয়ে গেছে যে তুমি রান্না করতেও পারছো না। আমি বললাম, তুমি আমার কথা বুঝছো না। তিনি বললেন, কি বুঝবো, এটা অর্থহীন। আমার বাবার বয়স ৬০ বছর, ৬০ বছর পার করবে। তিনি ডায়াবেটিসের রক্তচাপের রোগী, আর তুমি চাও এই বয়সে তিনি একজন মহিলার দায়িত্ব নিক? আমি কি বলবো? তার বাবা তো তার ছেলের বইয়ের দিকে নজর রেখেছেন। আমি বললাম, তুমি বিয়ে দিয়ে দাও, আমি তোমার বাবা মাকে দুজনকেই সামলাবো। আমার কথায় তিনি অদ্ভুতভাবে হেসে বললেন, আমার বাবার দুবেলা রুটি তুমি বানাতে পারছো না, আর তুমি আমার সৎ মাকে সামলাবে? দেখো, এই বাড়ি আর ব্যবসা সব আমার বাবার নামে। যদি কেউ তার স্ত্রী হয়ে আসে, সব কিছু নিয়ে নেবে। আমাকে আর তোমাকে ধাক্কা মেরে বের করে দেবে। তুমি তো জানো, বাবা রেগে গেলে কারো কথা শোনেন না। আমিও চুপচাপ তার কথা শুনি। এখন থেকে বাবার বিয়ের কথা মুখেও আনবে না। তিনি এগিয়ে বললেন, তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন আমি ভাবতে লাগলাম, আমি কি করব? আমি আমার শ্বশুরের এমন আচরণ আর সহ্য করতে পারছিলাম না। আর চলে গেলে আমার সংসারও ভেঙে যেত। আমরা মেয়েরা কত অসহায়, সংসার গড়তে কত কিছু সহ্য করতে হয়। আমি তালাক নিলে আমার আর বিয়ে হতো না। তালাক শুধা হলে আমার ছোট বোনদেরও বিয়ের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যেত। আমি তরপাতে তরপাতে কাঁদছিলাম, ওন্না দিয়ে চোখের জল মুছলাম। হঠাৎ অমিতের গলা শুনলাম। তিনি বললেন, পূজা, বাইরে এসো, তাড়াতাড়ি নাস্তা আর পরোটা বানাও। বাবার বাজারের খাবার হজম হয় না। গিয়ে আমি বাইরে গিয়ে নাস্তা বানালাম আর ঘরে ফিরে এলাম। সেদিন আমি খাইও নি। কিন্তু অমিত একবারও বললেন না, তুমি সারাদিন না খেয়ে আছো, খেয়ে নাও। পুরুষরা কখনো মেয়েদের খোঁজ নেয় না, তাদের শুধু নিজের কাজের কথা মনে থাকে। অমিত এমনই একজন ছিলেন। আমি তারপর থেকে মুখ বন্ধ করে ফেলেছিলাম। অমিত যখন অফিসে চলে যেতেন, শ্বশুর আমাকে ডাকতেন। আমি খুব বাধ্য হয়ে তার ঘরে যেতাম। আমাকে দেখে তিনি অদ্ভুত হাসি হাসতেন। বলতেন, তুমি কি ভেবেছিলে তোমার রূপের জাদু আমার ছেলের মাথায় চড়ে যাবে, আর সে আমাকে ছেড়ে তোমার জন্য আলাদা বাড়ি নেবে? তোমার চিন্তা ভাবনা বদলাও। আমি তার ডানা কেটে রেখেছি। সে চাইলেও কোথাও যেতে পারবে না, তুমিও পারবে না। তাই আমি কোনো ধনী ঘরের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে দেইনি, কারণ সে আমার ছেলেকে উড়িয়ে নিয়ে যেতে পারতো। তোমাকে এনেছি কারণ আমি জানতাম তোমার বাবার অবস্থা এমন নয় যে সে তোমার সংসার বানানোর পর আবার তোমাকে নিজের বাড়িতে রাখতে পারবে বা আলাদা বাড়ি দিতে পারবে। এখন যদি তুমি চাও তোমার জীবন সহজ হোক, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে। খুব অস্থির হয়ে পড়লাম। তিনি বললেন, যাও, আমার জন্য গরম দুধ নিয়ে এসো। খুশ এই শব্দ আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। আমার ইচ্ছা করছিল নিজেকে শেষ করে ফেলি। এমন নোংরা আর অপমানজনক জীবন আমি সহ্য করতে পারছিলাম না। আমি এখন শুধু খাবার তার ঘরে পৌঁছে দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে আসতাম। তার কাছে বসতামও না, কথাও বলতাম না। বেশিরভাগ সময় নিজের ঘরে কাটাতাম। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমার শ্বশুর অমিতেরও লজ্জা রাখলেন না। রাতে খেতে খেতে তিনি আমার ফরমাসে বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি খুব ভালো হয়েছিল। খেতে খেতে তিনি বললেন, আজ তুমি আমার মন খুশি করে দিয়েছো, খুব মজার খাবার বানিয়েছো গো। অমিত এটা শুনে হাসলেন, আমাকে গর্বের দৃষ্টিতে দেখলেন। কিন্তু আমার একটুও খুশি লাগেনি। তারপর শ্বশুর পকেট থেকে ২০০০ টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা নাও, তোমার পুরস্কার। খুশি তো? আমি বললাম, আমি আমার কর্তব্য পালন করেছি, এটা আমার লাগবে না। গিয়ে আপনার প্রত্যাখ্যানে অমিত আমাকে কড়া দৃষ্টিতে দেখলেন। বললেন, বাবা খুশি হয়ে দিচ্ছেন, না করো না, নিয়ে নাও। অনিচ্ছা সত্ত্বেও আমি ২০০০ টাকা নিলাম। আমি বাসন তুলতে উঠলাম। আমি উঠতেই শ্বশুর উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর আমার কপালে চুমু খেলেন। আমি যেন পাথরের মূর্তি হয়ে গেলাম। তিনি বললেন, তোমার এই বদলে যাওয়া রূপে আমি খুব খুশি। এভাবে থাকলে খুব তাড়াতাড়ি আমার মনে জায়গা করে নেবে। এই বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি অমিতের দিকে তাকালাম, যার মুখে কোনো ভাবান্তর ছিল না। কিন্তু আমার এটা খুবই খারাপ লাগলো। আমি বললাম, পাপার এটা কি ধরনের আচরণ? আমি তার সত্যিকারের মেয়ে নয়, তার উচিত আমার সঙ্গে দূরত্ব রেখে কথা বলা। তার কি অধিকার আছে আমাকে বুকে জড়িয়ে নেওয়ার?
ঈশ্বরও তো বলেছেন একটা বয়সের পর বাবা মেয়ের মাঝেও দূরত্ব রাখতে